ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। এই মুহূর্তে আমরা রামপ্রসাদের মেকআপ রুমে, আর সব্যসাচীদা রয়েছে। এই বেশেই দেখতে অভ্যস্ত দর্শক তোমাকে রামপ্রসাদের, এবং নতুন বছর সবে সবে একটা মাস কেটেছে। কেমন শুরুটা কেমন হলো বছরের? একই রকম, কারণ আমার বছর কেন প্রত্যেক সপ্তাহে প্রায় ৭ দিন করেই আমি এখানেই থাকি। মাসে হয়তো হার্ডলি ২-৩ দিন আমি ছুটি পাই, আর সেই অনুযায়ী বাড়িতে যাই। তো কাজের মধ্যেই থাকে এবং কমপ্লিটলি এই স্টুডিওর মধ্যেই আমাদের এখানেই একটা পরিবার গঠন হয়ে যায়, একটা প্রজেক্ট চলতে চলতে। ওরকম ৩০০ পর্ব পার করলো রামপ্রসাদ, এবং ফ্লোরে ছোট সদস্য অনেক। আমরা টেলিকাস্টটা দেখি, তো তাদেরকে নিয়ে এই কটা দিন, এবং তুমি যেটা বললে যে সবসময় এই স্টুডিও জুড়েই সবটা, তো কেমন কাটালে এই এতগুলো? সেটা তো খুবই ভালো। প্রথম এপিসোড থেকেই ছোট সদস্য বলতে আমার সাথে ছিল রূপম, মানে আমাদের যে এখানে একতলার ভূমিকায় অভিনয় করে। তো একতলা এখন বেশ কিছুটা অবশ্য বড় হয়েছে, এবং আমার সাথে মানে রামপ্রসাদের সাথে একতলার যোগাযোগ কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়েছে, কারণ রামপ্রসাদ এখন নিজের বাড়ি থেকে বাইরে থাকে। কিন্তু রামপ্রসাদের পরিবারে আবার নতুন সদস্যের আগমন ঘটেছে। তার একটি কন্যা সন্তান আছে এবং খুব সদ্য একটি শিশুপুত্র হয়েছে। তো সেই যে কন্যা সন্তান পরমেশ্বরী, সৌরিকা সেই ভূমিকায় আছে। এবং সৌরিকা, ওর ভালো নাম সৌরিকা, আমি ডাকি পুটু বলে। তো পুটু বেসিক আজকে নেই অবশ্য। তো ৪ মাস বয়সে এখানে এসেছিল, অলরেডি প্রায় ৬ মাস হয়ে গেছে আমাদের এখানে কাজ করছে। এবং সবথেকে অদ্ভুত ব্যাপারটা হলো, আমরা যখন রামপ্রসাদ শুরু করেছিলাম তখনও ও জন্মায়নি। তো অলরেডি ও এতগুলো দিন আমাদের সাথেই কাজ করেছে, আমাদেরকেই পরিবার হিসেবে চেনে, আমাদের সাথেই বেড়ে উঠছে। তো এটা ডেফিনেটলি মানে এটা এমন একটা জার্নি যেটা মনে রাখার মতন আর কি। যদি তুমি বলে যাও জন্মায়নি, মানে একদম সদ্য ৪ মাসের একটা বাচ্চা, তাকে নিয়ে শুটিং করে, এবং বাচ্চা তো সবাই ভালোবাসে, নিশ্চয়ই তুমিও ভীষণ আদর করো বা ওকে আগলে রাখো। হ্যাঁ, সেটা তো মানে খুব ন্যাচারাল ইনস্টিংক্ট থেকেই আসে। এবং সব থেকে বড় কথা যে আমি ভালোবাসি বা আমি আদর করার থেকেও সে বাচ্চাটা অ্যাকসেপ্ট করে কিনা সেটা। হ্যাঁ, তো ওই সিনের মধ্যে যদিও ও এমনিতে খুবই ফ্রেন্ডলি, মানে আমাদের ডিরেক্টর অমিত দা, ইপি আছে পৌলমী, ওদের কাছেও খুব ভালো থাকে। কিন্তু সিনের মধ্যে ওই থাকা এবং ওই অভিনয়ের মাধ্যমেই আর কি ওর সাথে যে আদান প্রদানটা হয় আর কি, সেটা হয়তো অনেকটা বেশি হয় যখন ক্যামেরার সামনে থাকতে হয়। তো সেটার জন্য তো একটা কেমিস্ট্রি দরকার হয়, নাহলে একদম শিশুদেরকে দিয়ে কাজ করানোটা তো খুবই ডিফিকাল্ট আর কি। কান্নাকাটি করে নাকি খুব ফ্রেন্ডলি? ও কান্নাকাটি ডেফিনেটলি করে, তবে মূলত খিদে ঘুম পেলে সেটাই। কিন্তু আমাদের এখানে খুবই যত্নে ওকে রাখা হয় এবং অনেক সময় দেওয়া হয়। সত্যি বলতে ওর সময় অনুযায়ী শটটা নেওয়া হয়, মানে শটের সময় অনুযায়ী যে ওকে ইয়ে করা হয় তা নয়। মানে ও হয়তো ঘুমাচ্ছে, তো থাক ঘুমাক, ওই সিনটা পরে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেভাবে এই যে ৩০০ পর্ব বা এতগুলো দিন, কারণ সবচেয়ে কাছের সিন যদি তোমাকে বলি, মানে এই সিনটা করে তোমার নিজের ভেতর থেকে খুব ভালো লেগেছিল, তো এরকম কোনো সিন যদি তুমি বলো? বেশ কিছু সিন আছে সেরকম। এক হচ্ছে যে এই যে মাকে দেখতে পাওয়ার যে আকুলতা, সেটার বেশ কিছু এরকম সিন আছে। আর একটা সিন যেটা আমার খুবই মনে দাগ কেটেছিল, ভালো লেগেছিল, সেটা হচ্ছে রামপ্রসাদ যখন নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসে আর কি, মাটির বাড়িতে গিয়ে যখন থাকে, সেটাও একটা খুব ভালো সিন। এবং সর্বশেষে প্রথম সন্তান যখন জন্মগ্রহণ করে রামপ্রসাদের, সেই জায়গাটা, এইগুলো খুবই ভালো। এখন আমরা প্রচুর ধারাবাহিক দেখি, তো সেক্ষেত্রে অনেক এপিসোড চলে, নানান গল্প রয়েছে। তো রামপ্রসাদ একদম আউট অ্যান্ড আউট একটা অন্য ধরনের গল্প, এবং তার গল্পের ট্র্যাকের সাথে অন্যান্য ধারাবাহিকের কোনো রকম মিল থাকে না, যেহেতু একটা মানে আধ্যাত্মিক ধারাবাহিক। তো সেক্ষেত্রে অন্য ধারাবাহিক কি তুমি দেখো, নাকি নিজের কাজ সেটাই বেশি দেখো? সত্যি বলতে আমি কমই দেখি ধারাবাহিক, তবে হ্যাঁ চোখ রাখি মাঝে মাঝে, দেখি যে কী ধরনের কাজ হচ্ছে বা কী ধরনের অভিনয় করছে। আসলে আমি না একটা জিনিস বিশ্বাস করি, তুমি যখন একবার যে কাজটা করতে শুরু করবে, ফর এক্সাম্পল এই যে তুমি একটি সাক্ষাৎকার নিচ্ছ, তুমি যখন অন্য একটি সাক্ষাৎকার দেখবে, তুমি কিন্তু নর্মাল দর্শকের
দৃষ্টিভঙ্গি থেকে তুমি সেটা দেখবে না, তুমি দেখবে যে কীরকম প্রশ্ন করছে, টেকনিক্যাল কোয়েশ্চেন্স কীরকম আছে। তো তোমার না তোমার কোথাও একটা নিজের সৃজনশীলতাটা কাজ করে সেখানে যে দেখার জন্য। তো আমার সবসময় এটা মনে হয়েছে দেখতে বসে, আমি যখন অন্য কোনো ধারাবাহিক বা অন্য কোনো কাজ দেখছি, আমি কিন্তু দর্শকের মতন যে সেটাকে এনজয় করে বসে দেখি সেটা আমার কমই হয়। আমি বরং দেখি যে আচ্ছা কীরকম শট নিচ্ছে বা কীরকম অ্যাক্টিং করলো, বা একটা কোনো লং শট নেওয়া হয়েছে বা ওয়ান শটে অনেকটা করা হয়েছে, তো সেই রকম হয়তো কিছুটা কেটে কেটে আমি দেখি আর কি। এমন কোনো অভিনেতা রয়েছে যেটা তোমার খুব পছন্দের, তার অভিনয় দেখে তোমার খুব ভালো লাগে? সৌমিত্র চট্টোপাধ্যায়। বাইরে আর অন্য কোনো? আমি ছোটবেলা থেকে দুটো মানুষকে দেখে ভেবেছিলাম যে আমি অভিনয় করব। এক হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, দ্বিতীয়জন হলেন সিলভেস্টার স্ট্যালোন। এবারে দুটো ভিন্ন মেরুর, এবং ডেফিনেটলি মানে ছোট থেকে যা হয় আর কি, আমি সেগুলো দেখেই বড় হয়েছি, এবং আমি সবসময় এখনও অবধি কেউ বললে আমার এই দুটো নামই আসে মাথায়। ইদানিং কোনো সিনেমা দেখা হয়, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথাই যদি আমি বলি, মানে তার পুরনো সিনেমা কি তুমি দেখো? সেই তো সময় পেলেই দেখি, এবং তার ফেলুদা আমার তো মানে এখনও ফেলুদা বলতে আমি ওইটাই বুঝি আর কি, জয়বাবু ফেলুনতি বুঝি, যদিও আমার সবই দেখা ফেলুদা, কিন্তু মানে হয় না যে একটা ইমেজ তোমার মাথার উপরে বসে যায় আর কি, ওরকম। নতুন ছবিও যে দেখি না তা না, বাড়িতে থাকলে আমি অনেক সময়ই দেখি, তো সেটা কিছুটা তো অভ্যেস আছে। তোমার এমন কোনো স্বপ্নের চরিত্র আছে মানে যেটা তুমি করতে খুব চাও, বা অভিনেতা হিসেবে চাওয়া থাকে যে এরকম একটা চরিত্র করো? মানে বাংলা সাহিত্যের কোনো চরিত্র বা এরকম? ডেফিনেটলি প্রথমত হচ্ছে তারানাথ তান্ত্রিক, দ্বিতীয়ত হলো ফেলুদা, এবং থার্ড আমি বলবো নীললোহিত বা হিমু। এই ভীষণ আইকনিক একটা চরিত্র। তো শেষ করব, শেষে কি বলবে দর্শকদের, রামপ্রসাদ হয়ে যারা এত ভালোবেসেছে এবং তোমার প্রত্যেকটা কাজই যারা ভীষণ মানে কাছের এবং ভালোবাসে, যারা এতদিন ধরে দেখছো এই 300টা এপিসোডের জার্নির যারা সাক্ষী, তাদেরকে তো নতুন করে আমার বলার কিছু নেই, তারা সবাই জানো। তাদেরকে আমি বলবো যে এতদিন যেভাবে দেখেছো, যেভাবে ভালোবেসেছো সেভাবেই বেশো। যারা এখনো অবধি দেখোনি, আমাদের স্টার জলসার পর্দায় বিকেলবেলা 5:30টার সময় রামপ্রসাদ সম্প্রচার করা হয়, প্লিজ দেখো। কেমন লাগছে জানিও, ফিডব্যাক আমি নিশ্চয়ই পাবো। আর এটাই, যারা যারা দেখছো তারা আগের মতনই দেখতে থাকো।